হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস একাডেমি। এর আগের দিন আমরা বায়োলজিতে কি পড়েছিলাম, যে বায়োলজির কটা ভাগ এবং তাদের অন্তর্গত কোন কোন বিষয়গুলো আসে। এরপর আমরা শুরু করেছিলাম সেল বা কোষ চ্যাপ্টার। এই কোষের মধ্যে আমরা আগের দিন কি পড়েছিলাম, সবচেয়ে ছোট কোষ কী, সবচেয়ে বড় কোষ, এগুলো আমরা আগের পার্টে পড়েছি। আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব কোষ অঙ্গাণুগুলো নিয়ে। যে কোষের ভেতরে যে অঙ্গাণুগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে বা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবে। এই কোষ অঙ্গাণুগুলোর মধ্যে প্রথমত আসে দুটো, একটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল এবং কোষ পর্দা বা সেল মেমব্রেন। এটাকে বলা হয় সেল মেমব্রেন। এই কোষ প্রাচীর এবং কোষ পর্দার মধ্যে মেন ডিফারেন্স, কোষ পর্দা হচ্ছে প্রোটিন দ্বারা নির্মিত, কোষ পর্দা প্রোটিন দ্বারা নির্মিত এবং কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। আর কোষ প্রাচীর বা সেল ওয়ালটা সাধারণত উদ্ভিদ দেহে দেখা যায়, আর কোষ পর্দা বা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন এটা কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয়ের দেহে দেখা যায়। যদি এটা একটা কোষ হয়, তার মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে, তার একটা বাইরে যে স্তর থাকে এটাকে বলা হয় কোষ পর্দা। কোষ পর্দা যেটা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের দেহে দেখা যায়। কি করে? যেহেতু প্রোটিন দ্বারা নির্মিত, সে বাইরের বহিরাগত বস্তুদেরকে সহজে প্রবেশ করতে দেয় না, কিছু গুরুত্বপূর্ণ পদার্থকে সে ভেতরে কোষের অভ্যন্তরে প্রবেশ করতে দেয়। আর এর বাইরে আরেকটা থাকে এক্সট্রা সুরক্ষা দেওয়ার জন্য, উদ্ভিদদেরকে অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য থাকে, যেটা কোষ প্রাচীর। কোষ প্রাচীর বা সেল ওয়াল একটা থাকে, যেটা কোষ প্রাচীর বা সেল ওয়াল, শুধুমাত্র সেটা উদ্ভিদদের দেখা যায়। এটা কি করে? উদ্ভিদদেরকে অতিরিক্ত সুরক্ষা দেয়। কারণ প্রাণীদের কোষগুলোকে অতিরিক্ত সুরক্ষা দেওয়ার প্রয়োজন হয় না, মানুষ ও অন্যান্য প্রাণীগুলো নিজেদের সুরক্ষাটা নিজেরা করতে পারে, কিন্তু উদ্ভিদরা জলে ঝড়ে বিভিন্ন জায়গায় স্থির থাকে, তাই নিজেদের সুরক্ষা করতে পারে না বলে তাদের কোষগুলোতে একটা এক্সট্রা সুরক্ষার লেয়ার দেওয়া থাকে, যেটাকে প্রত্যেকটা কোষে থাকে কোষ প্রাচীর বা সেল ওয়াল, আর প্রাণীদেহে থাকে কোষ পর্দা। কিন্তু কোষ পর্দাটা উদ্ভিদেও দেখা যায়, প্রাণীদেহ। উদ্ভিদের এক্সট্রা থাকে কোষ প্রাচীর বা সেল ওয়াল। এরপর দেখি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কী করে? প্রধানত এটাকেই বলা হয় ব্রেন অফ সেল। কী জন্য বলা হয় যে কোষের মস্তিষ্ক বলা হয়? কারণ ব্রেন কী করে আমাদের শরীরের সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, সেইভাবে এই নিউক্লিয়াসও কোষের যে আরও যে অঙ্গাণু আছে, ধরো কোষের কী কী অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, তারপর আছে সেন্ট্রোজোম, ভ্যাকুওলস, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, উদ্ভিদে দেখা যায় প্লাস্টিড। এই প্রত্যেকটার কাজকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়াকে কী করে? শক্তি উৎপন্ন করার জন্য আদেশ দেয় বা নিয়ন্ত্রণ করে। সেন্ট্রোজোমকে কোষ বিভাজন করার জন্য, লাইসোজোমকে কোনো কোষ ধ্বংস করার জন্য। এইভাবে প্রত্যেকটা অঙ্গাণুকেই নির্দেশ দেয়। তাই নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ সেল। আর নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন 1831 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট ব্রাউন। বিজ্ঞানী রবার্ট ব্রাউন কী করেছিলেন? নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন একটা কোষের মধ্যে। নিউক্লিয়াসের প্রধানত কী কী থাকে? 80% প্রোটিন এবং প্রায় 20% ডিএনএ থাকে। নিউক্লিয়াসে থাকে 80% প্রোটিন এবং 20% ডিএনএ। আর নিউক্লিয়াসের মধ্যেও একটা পর্দা থাকে, নিউক্লিয়াসের ঠিক বাইরে একটা পর্দা থাকে, যেটাকে বলা হয় নিউক্লিয় পর্দা। এছাড়া নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে থাকা তরল পদার্থটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে যে কেন্দ্র অংশ অবস্থান করে সেটাকে বলা হয় নিউক্লিওলাস। এগুলো সম্বন্ধে আমরা আবার ডিটেলস পড়ব নিউক্লিয়াস সম্বন্ধে। এরপর দেখি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা কোষাঙ্গাণু, লেখা আছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া এমন কোষাঙ্গাণু যে শরীরে শক্তি উৎপন্ন করে, তাহলে সেটাকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। কিন্তু মাইটোকন্ড্রিয়াকে নির্দেশ কে দেয়? নিউক্লিয়াস। নিউক্লিয়াস নির্দেশ দেয় মাইটোকন্ড্রিয়া কী করে? শক্তি উৎপন্ন করে। আমরা যে খাবারগুলো খাচ্ছি, সেই গ্লুকোজের জারণে 38 অণু 38 অণু এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি উৎপন্ন করে। কিসের মাধ্যমে? ক্রেবস চক্রের মাধ্যমে। কোষীয় শ্বসন ঘটায়, গ্লুকোজের জারণ ঘটায় এবং ক্রেবস চক্রের মাধ্যমে 38 অণু এটিপি বা শক্তি উৎপন্ন করে। কে করে? মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। আর মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী অল্টম্যান মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। তা মাইটোকন্ড্রিয়া কী করে? কোষীয় শ্বসন করে। মাইটোকন্ড্রিয়া কোষীয় শ্বসন করে কিসের উপস্থিতিতে? অক্সিজেনের। যে অক্সিজেনটা পাই মাইটোকন্ড্রিয়া ফুসফুস থেকে, আমরা যে শ্বাসটা গ্রহণ করছি সেটা ফুসফুসে যায়, ফুসফুসে
স্টোর করা থাকে বা জমা থাকে। সেই অক্সিজেনটা রক্তের মধ্যে থাকা হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার মধ্যে থাকা যে হিমোগ্লোবিন তার মাধ্যমে শরীরের বিভিন্ন কোষে ছড়িয়ে পড়ে। সেই অক্সিজেনের উপস্থিতিতে কোষে গ্লুকোজের জারণ ঘটিয়ে শক্তি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল। এরপর একটা কোষ অঙ্গাণু আছে যেটা বলে গলগি বডি বা গলগি বস্তু। এই গলগি বস্তু প্রধানত কাজ কি? এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্যামিলো গলগি এবং এর কাজ হচ্ছে পরিবহন, বিভিন্ন পদার্থ পরিবহন করে। মাইটোকন্ড্রিয়াতে শক্তিটা উৎপন্ন হলো, কিন্তু যদি মাইটোকন্ড্রিয়াতে শক্তিটা থেকে যায়, সারা দেহে তো শক্তির প্রয়োজন আছে। কথা বলার সময় কোথায় প্রয়োজন হয়? মুখে শক্তি প্রয়োজন হয়। দৌড়ানোর সময় আমাদের পায়ে শক্তি প্রয়োজন হয়। তাহলে দৌড়ানোর সময় যদি পায়ে শক্তি না যায়, অন্যান্য অংশের শক্তিগুলো যদি পা তখন না পায়, তাহলে দৌড়তে পারবে না। সেই শক্তিগুলোকে একটা কোষ থেকে অন্য কোষে পরিবহনে সহায়তা করে কিন্তু গলগি বস্তু বা গলগি বডি, যেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্যামিলো গলগি। মাইটোকন্ড্রিয়া, গলগি বডি এই দুটো পর এরপর আসি ভ্যাকুওল। ভ্যাকুওল একটা কোষ অঙ্গাণু যার কাজ হচ্ছে জল সঞ্চয় করা। উদ্ভিদদেহে হোক বা প্রাণীদেহে হোক তার কাজ হচ্ছে জল সঞ্চয় করা। কিন্তু উদ্ভিদ দেহে এই ভ্যাকুওলের আকৃতিটা, এর আকৃতি উদ্ভিদ দেহে সাধারণত বড় হয়। উদ্ভিদ দেহে এর আকার হচ্ছে বড়, আর প্রাণীদেহে এর আকার হচ্ছে ছোট। উদ্ভিদ দেহে ভ্যাকুওলের আকৃতি হচ্ছে বড় এবং অধিক পরিমাণে পাওয়া যায়, আর প্রাণীদেহে ভ্যাকুওলের আকার হচ্ছে ছোট। এর কাজ কি? জল সঞ্চয় করা। আমাদের শরীরে প্রায় 65 থেকে 70% কিন্তু জল আমাদের শরীরে। শুধুমাত্র তার মানে কি এইটা যে 100 কেজি কোনো ব্যক্তির শরীরে কি 65 থেকে 70 কেজি জল আছে? না, জলীয় অংশ আছে, জল আছে, তার মধ্যে রক্ত, প্রত্যেকটাই কিন্তু জলীয় অংশ। তাহলে জলীয় অংশ আছে 65 থেকে 70%। যদি আমাদের শরীরে 1% জলের ঘাটতি হয় তখন আমাদের পিপাসা পায়। যদি 1% জলের ঘাটতি হয় তখন আমাদের পিপাসা পায়। এটা যদি ক্রমাগত বাড়তে থাকে, 10%-এর অধিক হয়ে যায়, তখন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে আমাদের জল সঞ্চয়ে সহায়তা করে কোন কোষ অঙ্গাণু? সেটা হচ্ছে ভ্যাকুওল, যেটা উদ্ভিদ দেহে বড় এবং অধিক পরিমাণে দেখা যায়, আর প্রাণী দেহে সেটা ক্ষুদ্র এবং কিছু কম পরিমাণে দেখা যায় ভ্যাকুওল। এরপর আমরা অন্য একটা কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজন করা। কোথায়? প্রাণীদেহে। প্রাণীদেহে কোষ বিভাজন কে করে? একটা কোষ, ধরো একটা প্রাণী কোষ, এটার কোষ বিভাজন মানে মাঝে মাঝে ভাগ করে ভেঙে দেওয়া তো নয়, এইটার অনুরূপ একটা থেকে দুটো কোষ উৎপন্ন করা হচ্ছে কোষ বিভাজন। এটার তো একটা নিউক্লিয়াস আছে, তার মানে যে দুটো কোষ উৎপন্ন হবে তাদেরও কিন্তু একটা করে নিউক্লিয়াস থাকবে। এই যে কোষটা বিভাজিত হলো, এটা নিউক্লিয়াস, বিভিন্ন কোষ অঙ্গাণু থাকবে এখানে। এটা হচ্ছে কোষ বিভাজন। এই কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রোজোম, যেটা প্রাণীদেহে যে পদ্ধতিতে কোষ বিভাজিত হয় সেটা হচ্ছে ক্লিভেজ পদ্ধতিতে কোষটা প্রথমে প্রত্যেকটা বিভাজিত হয় এবং তাদের সাইটোপ্লাজম যেটা বিভাজিত হয় সেটা হয় ক্লিভেজ পদ্ধতিতে। যেটা উদ্ভিদ দেহে হয় কোষপাত বা সেল প্লেট বা কোষপাতের মাধ্যমে উদ্ভিদ দেহের দুটো কোষ সম্পূর্ণরূপে বিভাজিত হয়। তার প্রাণী দেহে ক্লিভেজ পদ্ধতিতে এবং উদ্ভিদ দেহে হয় কোষপাত বা সেল প্লেটের মাধ্যমে। তাই যে কোনো কোষে ধরো যে সেন্ট্রোজোম পাওয়া যায় না, তাহলে কী হবে? সেখানে বিভাজিত হবে না, সিম্পল জিনিস। তাহলে আমাদের শরীরে এমন কিছু কোষ আছে যেগুলো বিভাজিত হয় না। তার মধ্যে প্রধান হচ্ছে মস্তিষ্কের কোষ, যেটাকে বলা হয় নিউরন। মস্তিষ্কের কোষকে বলা হয় নিউরন। এইখানে কোনো সেন্ট্রোজোম না পাওয়ায়, কোনো সেন্ট্রোজোম থাকে না, তাহলে নিউরন বা মস্তিষ্কের কোষ বিভাজিত হয় না। তাহলে মস্তিষ্কের কোষ যেহেতু বিভাজিত হয় না, তাহলে এখানে মস্তিষ্কের টিউমার হয় কী জন্য? এটা স্বাভাবিক প্রশ্ন, যে মস্তিষ্কে তো যদি নিউরন বিভাজিত একদমই না হয় তাহলে মস্তিষ্কে কী হয়? কোষ বিভাজিত না হলে তাও টিউমার কী জন্য দেখা যায়? তার জন্য মনে রাখবে, মস্তিষ্কের মধ্যে 90% নিউরন থাকে, কিন্তু 10% থাকে গিলিয়াল কোষ। মস্তিষ্কের মধ্যে 90% নিউরনের সঙ্গে 10% গিলিয়াল কোষ থাকে, যে কোষগুলোতে সেন্ট্রোজোম থাকে এবং বিভাজিত হয়ে মস্তিষ্কে টিউমার সৃষ্টি করে। এছাড়া তবে শিশুদের সেন্ট্রোজোম খুব সক্রিয়, তাই শিশুরা কোথাও যদি পড়ে যায়, কেটে যায়, তাড়াতাড়ি কিন্তু সেই জায়গার কোষগুলো বিভাজিত হয় এবং সেই জায়গাটা সারিয়ে তোলে। কিন্তু বয়স্ক যদি কোনো ব্যক্তি থাকে, তাদের সাধারণত কেটে গেলে বা কোথাও ভেঙে গেলে সেগুলো তাড়াতাড়ি কিন্তু সুস্থ হওয়া যায় না বা সেরে ওঠে না সেগুলো, কারণ কি তাদের দেহে তখন সেন্ট্রোজোমটা কম সক্রিয় হয়ে যায়। তাছাড়া ডায়াবেটিস রোগ যেটা
ব্লাড সুগার বলা হয়, এখানে সুগার বলে, বা ডায়াবেটিস মেলিটাস আছে, ডায়াবেটিস ইনসিপিটাস আছে, সেই ডায়াবেটিস রোগেও কিন্তু এই কোষ বিভাজনের মাত্রাটা কমে যায়। আর সবচেয়ে বেশি কোষ বিভাজিত হয় কোথায়? সেটা হচ্ছে লিভারের কোষে। মানুষের যে লিভার বা যকৃৎ, সেখানে সবথেকে বেশি কোষ বিভাজিত হয়, সবচেয়ে দ্রুত। তাই লিভারকে পুনর্জন্ম অঙ্গ বলা হয়। বা একবার যদি ধ্বংস হয়ে যায়, সম্পূর্ণরূপে না, মানে নষ্ট হয়ে গেলে সেটা আবার ক্রমাগত ঠিক হয়ে যেতে পারে, সেটা হচ্ছে লিভারে। আর কোষ বিভাজন হয় না কোথায়? মস্তিষ্কের কোষ যেটা নিউরন, সেখানে কোষ বিভাজন হয় না, কিন্তু 10% যে গ্লিয়াল কোষ দেখা যায় সেখানে কোষ বিভাজিত হয় এবং তারাই মস্তিষ্কে টিউমার সৃষ্টি করতে সহায়তা করে। এরপর আসি ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হচ্ছে, এটা এমন একটা কোষ অঙ্গাণু যেটা কোনো কোষকে চুপসে যেতে দেয় না, মানে চেপটে যেতে দেয় না, সেটা দৃঢ়ভাবে আটকে রাখে, যেটাকে এই জন্য এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে বলা হয় কোষের অভ্যন্তরীণ কঙ্কাল বা আন্তরিক কঙ্কাল। কোষের অভ্যন্তরীণ কঙ্কাল বা আন্তরিক কঙ্কাল বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে। কী জন্য? কারণ কোষের ভেতরের যে গঠনটা সেটা বজায় রাখতে সাহায্য করে, তাই বলা হয় এটাকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে কোষের আন্তরিক কঙ্কাল। কোষের আন্তরিক কঙ্কাল। এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম প্রধানত দুটো ভাগ আছে, একটা যে স্মুথ বা মসৃণ, আর একটা রাফ বা কর্কশ বা অমসৃণ। এই স্মুথ, এই দিকটা হচ্ছে স্মুথ, আর এটা হচ্ছে রাফ। এই স্মুথ যে অংশটা, এটা সাধারণত কার্বোহাইড্রেট এবং ফ্যাট উৎপাদন করে, কার্বোহাইড্রেট এবং ফ্যাট উৎপাদন করে, আর এইটে মানে ওগুলোর উৎপাদিত করে। আর যেটা রাফ, সেটা সাধারণত প্রোটিন উৎপাদন করে। প্রোটিন উৎপাদন কে করে? রাফটা। আর যেটা স্মুথ, সেটা কার্বোহাইড্রেট এবং ফ্যাট উৎপাদন করে। কিন্তু এই যে রাফ, এর মধ্যে যে ছোট ছোট অংশগুলো দেখা যাচ্ছে, তাহলে এই ছোট ছোট অংশগুলো কি? এই ছোট ছোট অংশগুলো হচ্ছে রাইবোজোম, যেটা এর পরের অঙ্গাণু। ছোট ছোট অংশগুলো হচ্ছে রাইবোজোম। প্রকৃতপক্ষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন উৎপাদন করে না। প্রোটিন উৎপাদন কে করে? প্রধানত রাইবোজোম করে, কারণ এর মধ্যে থাকা যে ছোট ছোট অঙ্গাণুগুলো আছে, এগুলোকে বলা হয় রাইবোজোম। এই রাইবোজোমগুলোই প্রধানত প্রোটিন উৎপাদনে সহায়তা করে বা প্রোটিন উৎপাদন করে। যে রাইবোজোমটা ওই ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ছিল, প্রোটিন উৎপাদন করত, তাই রাইবোজোম যেহেতু প্রোটিন উৎপাদন করে, তাই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। আর রাইবোজোম হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু। একটা কোষের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, যেটা কোনো পর্দা থাকে না, পর্দাবিহীন একটা কোষ অঙ্গাণু, যেটা ক্ষুদ্র সবচেয়ে। আর এটা আবিষ্কার করেন জর্জ প্যালাডে, 1953 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জর্জ প্যালাডে আবিষ্কার করেন রাইবোজোম। এই রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। কোষের প্রোটিন ফ্যাক্টরি, কারণ কি? এটা প্রোটিন উৎপাদন করে। এটা দুটো ভাগে বিভক্ত, প্রধানত দু প্রকারের রাইবোজোম দেখা যায়, একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। 70S দেখা যায় সাধারণত প্রোক্যারিওটিক কোষে বা অনুন্নত শ্রেণীর যে কোষগুলো দেখা যায়, এককোষী জীব, তাদের কোষে দেখা যায়। আর ইউক্যারিওটিক কোষ মানুষ, উদ্ভিদ সহ সমস্ত উন্নত শ্রেণীর জীবদেহে দেখা যায়, কিন্তু ইউক্যারিওটিক কোষ, এই কোষে দেখা যায় 80S রাইবোজোম, আর প্রোক্যারিওটিক কোষে দেখা যায় 70S। 80S কোষ এটা অপেক্ষাকৃত ভারী হয়, আর এটা অপেক্ষাকৃত হালকা হয়। তা রাইবোজোম বুঝতে পারলে? রাইবোজোম কী হলো? রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আর রাইবোজোম পর্দাবিহীন কোষ অঙ্গাণু একটা, যেটা জর্জ প্যালাডে আবিষ্কার করেন। আর এটা দুটো প্রকার, একটা হচ্ছে 70S যেটা প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায় হালকা, আর একটা 80S যেটা উন্নত শ্রেণীর জীবদেহ বা ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়, এটা হচ্ছে ভারী। এরপর আমরা আসি লাইসোজোম, যেটা পরবর্তী কোষ অঙ্গাণু, এইটা লাইসোজোম। লাইসোজোমের কাজ কি? প্রধানত এই কোষ অঙ্গাণুটা কোষের পাচনে বা কোষের পরিপাকে সহায়তা করে। কোষের পাচনে সহায়তা করে লাইসোজোম। আর লাইসোজোমের প্রধান কাজ হচ্ছে কোনো একটা বিচার ব্যবস্থা, যেমন আমাদের সমাজে বিচার ব্যবস্থা তারা শাস্তি দেয়, সেইভাবে লাইসোজোম কাজ করে। কোনো কোষ অঙ্গাণু যদি ঠিকমতো কাজ না করে বা সেটার কাজে না লাগে, সেই টাইমে লাইসোজোম ওই কোষ অঙ্গাণুটাকে ধ্বংস করে দেয় এবং নিজেও ব্লাস্ট হয়ে যায়। কী জন্য ব্লাস্ট হয়? কারণ লাইসোজোমের মধ্যে থাকে হাইড্রোলাইটিক এনজাইম। লাইসোজোমের মধ্যে একটা তরল পদার্থ থাকে, যে এনজাইমটাকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। এই হাইড্রোলাইটিক এনজাইমটা কী করে? কোনো কোষ অঙ্গাণুকে ধ্বংস করতে সহায়তা করে। তাহলে যদি হঠাৎ করে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন না করে, কে অর্ডার দেয়? নিউক্লিয়াস, যেটাকে ব্রেন অফ সেল বলা হয়। নিউক্লিয়াস অর্ডার দেয় শক্তি উৎপন্ন করার জন্য। মাইটোকন্ড্রিয়া যদি শক্তি উৎপন্ন না করে বা করতে না পারে, তখন নিউক্লিয়াস অর্ডার দেয় লাইসোজোমকে যে মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করতে হবে। তখন লাইসোজোম কী করে? মাইটোকন্ড্রিয়াকে হাইড্রোলাইটিক এনজাইম ওর ওপর ছড়িয়ে দেয় বা হঠাৎ করে নিজে
ব্লাস্ট হয়ে যায় এবং এর মধ্যে থাকা যে হাইড্রোলাইটিক এনজাইমটা থাকে সে মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করে দেয় এবং সেই ক্ষেত্রে লাইসোজোম নিজেও ধ্বংস হয়ে যায়। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ডি ডুবে 1955 খ্রিস্টাব্দে লাইসোজোম কোষাঙ্গাণুটাকে আবিষ্কার করেছিলেন। এরপর লাইসোজোমকে কী জন্য আত্মঘাতী থলি বলা হচ্ছে, কারণ কি লাইসোজোম কোনো একটা কোষাঙ্গাণুকে ধ্বংস করার সাথে সাথে নিজেও ব্লাস্ট হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে, তাই এটাকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলে। এছাড়া আরেকটা নাম আছে যেটা অ্যাটম বোম্ব অফ দ্য সেল, অ্যাটম বোম বলা হয় বা পারমাণবিক বোম। কোনো একটা কোষের পারমাণবিক বোম বা কোষের আত্মঘাতী থলি, যে কোষাঙ্গাণুটাকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয় সেটা হচ্ছে লাইসোজোম। কারণ কি লাইসোজোম প্রধান কাজ কিন্তু এর কোনো কোষাঙ্গাণুকে ধ্বংস করা। যে কোনো কোষাঙ্গাণু, হঠাৎ করে কোনো কোষাঙ্গাণু কাজ করতে না পারলে একটা সুস্থ কোষকে কিন্তু এ ধ্বংস করে না। এরপর একটা জিনিস নোট করবে, আরবিসি বা রেড ব্লাড সেল, যেগুলো লোহিত রক্ত কণিকাতে কিন্তু লাইসোজোম পাওয়া যায় না। তাহলে আরবিসির আয়ু কত দিন? 120 দিন, বা লোহিত রক্তকণিকার আয়ু কিন্তু 120 দিন। 120 দিন পর তারা নিজেরাই নষ্ট হয়ে যায় বা মৃত কোষ হিসেবে ধরা হয় তাদেরকে। এরপর এর মধ্যে যেহেতু লাইসোজোম থাকে না, তাহলে এই আরবিসিগুলোকে নষ্ট করা যায় না, আরবিসি যে কোষগুলোকে সেগুলোকে ধ্বংস করা যায় না। তাই সেগুলো কোথায় পাওয়া যায়? প্লিহা বা স্প্লিন, আমাদের দেহে একটা গ্রন্থি আছে স্প্লিন বা প্লিহা, সেখানে পাওয়া যায়। আর স্প্লিন কী করে? স্প্লিন বা প্লিহা এই আরবিসিগুলোকে পরে ধ্বংস করে দেয়। মানে আরবিসিগুলোকে ডাইরেক্ট লাইসোজোম ধ্বংস করতে পারছে না, কারণ আরবিসির মধ্যে ডাইরেক্ট কোনো লাইসোজোম থাকে না। আরবিসি যে কোষ তার মধ্যে লাইসোজোম না থাকায় আরবিসিগুলো স্প্লিন বা প্লিহাতে জমা হয় এবং স্প্লিন বা প্লিহা সেই আরবিসিগুলোকে ধ্বংস করতে সহায়তা করে। এই কোষাঙ্গাণুগুলোর পরে এরপর বিজ্ঞানীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয় হঠাৎ করে, যে এই কোষাঙ্গাণু যে আছে এই কোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিছুজন বিজ্ঞানী মনে করে মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়া ছাড়া শক্তি উৎপন্ন হয় না। কিছুজন মনে করে নিউক্লিয়াস, কারণ কি ব্রেন বলা হয় এটাকে কোষের। কিছুজন মনে করে সেন্ট্রোজোম, যেটা কোষ বিভাজনে সহায়তা করে। কিছুজন মনে করে গলগি বডি, যেটা শক্তিগুলোকে ট্রান্সফার করে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে। এইভাবে চলতে চলতে একটা সময় দেখা যায় যে এই কোষের মধ্যে একটা তরল পদার্থ আছে, এই কোষের মধ্যে তরল পদার্থ আছে যেটা গাঢ় তরল পদার্থ। তাহলে এটারও তো কিছু কাজ থাকা দরকার। এরপর দেখা গেল যে কোষের মধ্য থেকে যদি এই তরল পদার্থটা বের করে নেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা কোষাঙ্গাণুই কিন্তু মারা যাচ্ছে। যদি এই তরলটা বের করে নেওয়া যায় কোনো প্রকারে তাহলে প্রত্যেকটা কোষাঙ্গাণু মারা যাচ্ছে। তখন বোঝা গেল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই অর্ধ তরল বা গাঢ় তরল যে পদার্থটা, এটার নাম দেওয়া হলো প্রোটোপ্লাজম। এটা এইখানেও থাকে, টোটাল যে কোষটার মধ্যেও থাকে এবং নিউক্লিয়াসের মধ্যেও থাকে। এরপর এই প্রোটোপ্লাজমটা কি একটা গাঢ় তরল পদার্থ, আর এটাকে জীবনের আধার বলা হয়, যে প্রত্যেকটা কোষাঙ্গাণুকে সে জীবন দান করছে, এর মধ্যেই ভেসে থাকে। না হলে এক কোষাঙ্গাণুগুলোর মধ্যে নিজেদের মধ্যে ঘর্ষণ হতে পারে বা শুকিয়ে যেতে পারে, এইগুলোকে আটকায় এবং কোষাঙ্গাণুগুলোকে বাঁচিয়ে রাখে কে? সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এরপর প্রোটোপ্লাজমটা বের করে নেওয়ার পরেও এই বাইরের যে তরল পদার্থগুলো এগুলো বের করে নেওয়ার পর দেখা গেল প্রত্যেকটা কোষাঙ্গাণু মারা গেলেও নিউক্লিয়াসটা কিন্তু সুরক্ষিত অবস্থায় আছে। তারপর দেখা গেল নিউক্লিয়াসের মধ্যেও একটা তরল পদার্থ আছে। তখন এই দুটোকে আলাদা আলাদাভাবে ভাগ করা হলো। এইটাকে বলা হলো কোষের মধ্যে যে তরলটা থাকে সেটা বলা হলো, কোষকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি সাইটো, তাই এটাকে বলা হলো সাইটোপ্লাজম। এই অংশটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। আর এই অংশটাকে নিউক্লিয়াসের মধ্যে যে অংশটা আছে, যে তরল পদার্থটা আছে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। একটা হচ্ছে সাইটোপ্লাজম এবং একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, এবং এই দুটো মিলে হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কটা? একটা সাইটোপ্লাজম, একটা নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজম কি করে? সাইটোপ্লাজম প্রত্যেকটা কোষাঙ্গাণুকে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং ঘর্ষণের হাত থেকে তাদেরকে রক্ষা করে বা বাঁচিয়ে রাখে। আর নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, সেগুলোকে নিউক্লিওপ্লাজমটা কিন্তু নিউক্লিওলাসকে রক্ষা করে। তাহলে দুটো তরল পদার্থ আছে, একটা হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে থাকে একটা সাইটোপ্লাজম, যেটা হচ্ছে বাকি কোষাঙ্গাণুগুলোকে রক্ষা করে, আর একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে যেটা বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এইগুলোর প্রধান কাজ হচ্ছে কোষগুলোকে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তাহলে দুটো হলো, একটা সাইটোপ্লাজম এবং একটা নিউক্লিওপ্লাজম। এরপর যে কোষাঙ্গাণুটা বলবো সেটা হচ্ছে প্লাস্টিড। এটা
প্রাণী দেহে পাওয়া যায় না, প্রধানত এটা উদ্ভিদ দেহে পাওয়া যায়। প্লাস্টিড যে কোষাঙ্গাণুটা, এটা উদ্ভিদ দেহের সবচেয়ে বড় কোষাঙ্গাণু। উদ্ভিদ দেহের সবচেয়ে বড় কোষাঙ্গাণু হচ্ছে প্লাস্টিড, আর প্লাস্টিড পাওয়া যায় উদ্ভিদ দেহে শুধুমাত্র। প্লাস্টিড প্রধানত 3 প্রকারের হয়, 3টে। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা ক্রোমোপ্লাস্ট এবং একটা লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয়। সবুজ বর্ণের যে প্লাস্টিড সেটা বলা হয় ক্লোরোপ্লাস্ট। এটার কাজ কি? গাছের সবুজ অংশ কী করে? সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে। তাহলে এই ক্লোরোপ্লাস্টেরও কাজ কিন্তু খাদ্য তৈরি করতে। আর এটা তাহলে পাওয়া যাবে কোথায়? গাছ পাতাতে এবং গাছের যে কোনো সবুজ অংশে পাওয়া যায় কিন্তু ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট কী হলো? এটা হচ্ছে সবুজ বর্ণের। এর কাজ কি? সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করা। আর এটা পাওয়া যায় গাছের কোন পার্টিকুলার অংশে? সবুজ যে অংশটা, পাতা এবং যে কোনো সবুজ অংশে উদ্ভিদ দেহের, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এরপর আসি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট বিভিন্ন বর্ণের হতে পারে, শুধুমাত্র সেম একটা বর্ণেরই হবে পার্টিকুলার এটা না, যে কোনো বর্ণের হতে পারে ক্রোমোপ্লাস্ট। এটা কি করে? এর কাজ হচ্ছে গাছের বিভিন্ন অংশকে বিভিন্ন বর্ণ প্রদান করে, তবে প্রধানত ফলকে বর্ণ প্রদান করে। উদাহরণ হিসেবে বলতে পারি, গাজরের যে বর্ণ, সেটা বর্ণটাতে সাহায্য করে ক্যারোটিন, এবং ফলের হলুদ বর্ণের জন্য সাহায্য করে জেন্থোফিল। তাহলে গাজরের যে বর্ণ তার জন্য ক্যারোটিন এবং ফলের হলুদ বর্ণের জন্য জেন্থোফিল। দুটো হলো, একটা ক্লোরোপ্লাস্ট এবং একটা ক্রোমোপ্লাস্ট। এরপর আসে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, এটার কোনো বর্ণ নাই, আর এর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা। গাছের যে কাণ্ডতে, এই যে আলু, আদা, ওল, এদের যে কাণ্ডতে খাদ্য সঞ্চিত থাকে, সেই খাদ্য সঞ্চয় করে, এবং প্রধানত থাকে কোথায়? কাণ্ড এবং ফলে। বেশিরভাগ কাণ্ড এবং ফলে কিন্তু দেখা যায় লিউকোপ্লাস্ট। তাহলে প্লাস্টিডটা কী হলো? এটা শুধুমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়, আর এটা উদ্ভিদের সবচেয়ে বড় কোষাঙ্গাণু। এই 3টে প্রকার, একটা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষ পদ্ধতিতে, ক্রোমোপ্লাস্ট বিভিন্ন বর্ণ প্রদান করে, আর লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। এরপর আমরা দেখব উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। প্রত্যেকটার কোষাঙ্গাণু সম্বন্ধে আমরা জানলাম। এরপর দেখব উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি কি ডিফারেন্স। তা প্রথম, প্রাণী কোষের আকৃতি ছোট। প্রাণী কোষ অপেক্ষাকৃত ছোট হয়, উদ্ভিদ কোষ বড় হয়। প্রাণী কোষের আকার কিন্তু গোলাকার, আর উদ্ভিদ কোষের চতুর্ভুজাকার। প্রাণী কোষে ভ্যাকুওল, যেটা জল সঞ্চয় করে, সেটা কি হয়? ভ্যাকুওল ছোট আকারে ছোট হয় এবং কম সংখ্যায় থাকে। আর উদ্ভিদ কোষের ভ্যাকুওল বড় হয় এবং অধিক সংখ্যায় থাকে। আর কোষ বিভাজন, যেটা সাইটোপ্লাজমটা যে বিভাজিত হয়, সেটা প্রাণী দেহে ক্লিভেজ পদ্ধতিতে হয়, আর উদ্ভিদ দেহে সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে হয়। এরপর দেখব কী কী কমন, যেটা উভয় কোষে আছে। সেটা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে। উদ্ভিদ কোষে একটা বাড়তি আছে, যেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে থাকে না। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। গলগি বডি উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। রাইবোজোম 80S প্রকৃতির থাকে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়ে 80S। 70S যে প্রকৃতি, সেটা প্রোক্যারিওটিক কোষে থাকে। তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে রাইবোজোম 80S প্রকৃতির থাকে, আর নিউক্লিয়াস উভয় ক্ষেত্রে বর্তমান। তাছাড়া কোনো কাজকে অর্ডার দিয়ে কাজটা করানো সম্ভব নয়। তাহলে এই কোষাঙ্গাণুগুলো আমরা দেখলাম কোনটা উদ্ভিদ কোষে থাকে এবং কোনটা প্রাণী কোষে থাকে, এবং কিছু কোষাঙ্গাণু যেগুলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই বর্তমান। এরপর আমরা দেখব এই যে সেল বা কোষ চ্যাপ্টারটা পড়লাম আমরা, এটার থেকে কোষ কয় প্রকার প্রধানত। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ এবং একটা ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ আবার দুটো ভাগে বিভক্ত, একটা প্রাণী কোষ এবং একটা উদ্ভিদ কোষ। প্রোক্যারিওটিক কোষ হচ্ছে ক্ষুদ্র কোষ, এর আকৃতি ছোট, এবং এটা সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীব এদের দেহে পাওয়া যায় প্রোক্যারিওটিক কোষ। আর ইউক্যারিওটিক কোষ সমস্ত উদ্ভিদ এবং প্রাণী দেহে পাওয়া যায় কিন্তু ইউক্যারিওটিক কোষ। এরপর এই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে প্রথমেই আমরা দেখতে পাবো আকৃতি। এর আকৃতি ছোট এবং এর আকৃতি হচ্ছে বড়। প্রোক্যারিওটিক কোষের আকৃতি ছোট এবং ইউক্যারিওটিক কোষের আকৃতি বড়। এরপর আসি কোষ পর্দা। কোষ পর্দা উভয় দেহে দেখা যায়, প্রোক্যারিওটিক কোষেও কোষ পর্দা আছে, আর ইউক্যারিওটিক কোষেও কিন্তু কোষ পর্দা আছে। এরপর যদি কোষ প্রাচীর ধরি আমরা, কোষ প্রাচীর প্রোক্যারিওটিক কোষেও দেখা যায়, ইউক্যারিওটিক কোষেও দেখা যায়। কিন্তু ইউক্যারিওটিক কোষের মধ্যে শুধুমাত্র উদ্ভিদ দেহে দেখা যায়, প্রাণী দেহে দেখা যায় না। আর উদ্ভিদ দেহে কোষ প্রাচীর কী দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। যেখানে প্রোক্যারিওটিক কোষে
যে কোষ প্রাচীরটা আছে সেই কোষ প্রাচীর কিন্তু পেপটাইডোগ্লাইকন নামক একটা এটা দিয়ে গঠিত। পেপটাইডোগ্লাইকন ডিএনএ উভয় ক্ষেত্রে আছে, প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক। প্রোটোপ্লাজম প্রোক্যারিওটিক কোষেও আছে, ইউক্যারিওটিক কোষেও আছে। প্রোটোপ্লাজম ছাড়া কোনো কোষাঙ্গাণু বাঁচতেই পারে না, তাহলে প্রোটোপ্লাজমটা অবশ্যই থাকবে দুটোতে। শ্বসন শক্তি উৎপন্ন কে করে? প্রত্যেকটা কোষেরই শক্তি চাই। ইউক্যারিওটিক কোষের মধ্যে কোষীয় শ্বসন সম্পন্ন করে মাইটোকন্ড্রিয়া, যার জন্য এটাকে কোষের শক্তিঘর বলা হয়। তাই কোষীয় শ্বসন সম্পন্ন করে মাইটোকন্ড্রিয়া। কিন্তু এই ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রোটোপ্লাজমটা, যে প্রোটোপ্লাজম থাকে সেটাই কিন্তু কোষীয় শ্বসনে সহায়তা করে এবং শক্তি উৎপন্ন করে। রাইবোজোম এর ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 70S প্রকৃতির এবং ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 80S প্রকৃতির। হলো এই প্রত্যেকটা কোষাঙ্গাণু সম্বন্ধে আমরা কিন্তু জানলাম। এরপর এই যে কোষ সম্বন্ধে আমরা কিন্তু মোটামুটি কোষ সম্বন্ধে প্রায় প্রত্যেকটা জিনিসই আমরা জানলাম। প্রথম কি জেনেছিলাম যে কোষ কী বা কোষের মধ্যে কি কি থাকে, প্রথম সবচেয়ে বড় কোষ, ছোট কোষ, যেটা এর আগের পার্টে আছে। আর এখানে আমরা কি জানলাম যে প্রত্যেকটা কোষ অঙ্গাণু সম্বন্ধে এবং উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে কি সামঞ্জস্যতা আছে বা কি পার্থক্য আছে, আর প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে কি সামঞ্জস্যতা আছে এবং কি পার্থক্য আছে। আজ এই পর্যন্তই। পরের দিন আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব।